হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক এফেক্টিভ হতে চলেছে তোমার টেট পরীক্ষার প্রস্তুতির জন্য। বিকজ আজকের ভিডিওতে আমরা প্লেলিস্টের পরবর্তী পর্বে রয়েছি। আজকে আমরা পড়বো বাড়িমণ্ডল কাকে বলে। এই বাড়িমণ্ডল মানে কিন্তু সেই আব্দুল বাড়িমণ্ডল ওই বাড়িমণ্ডল নয়। এই বাড়িমণ্ডল মানে হচ্ছে জল এবং তার গতিবিধি সম্পর্কে যে বিশেষ আলোচনা যে সাবজেক্টের মধ্যে করা হয় সেটাকে আমরা বাড়িমণ্ডল বলতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, তোমার টেট পরীক্ষার যে প্রস্তুতি সেটা অনেক বেশি মজবুত হবে। কেননা ইউটিউবে অনেকে হয়তো এরকম ভিডিও খোঁজে যে এই যে তোমরা জানো যে তোমাদের টেট পরীক্ষার সিলেবাস চেঞ্জ হয়েছে, তো নতুন সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরিয়ে দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু তোমাকে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমার প্রিপারেশনকে মজবুত করানোর জন্য ক্লাস দিচ্ছি। সুতরাং সেই জন্য আজকে আমরা রয়েছি বাড়িমণ্ডলের চ্যাপ্টারে। ঠিক তোমাদের প্রথম যে চ্যাপ্টার নতুন সিলেবাসটা লক্ষ্য করলে দেখবে বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট, এই তিনটে কথা দিয়ে একটা তোমাদের প্রথম টপিক রয়েছে। ঠিক আছে, তো সেই টপিকে বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক যখন আমি প্রথম ক্লাসে পড়াচ্ছিলাম, আজকে বেসিক্যালি নতুন সিলেবাসের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, তো প্রথম ক্লাসের মধ্যে বায়োটিক কি জিনিস এবং অ্যাবায়োটিক কি জিনিস। ওকে, অ্যাবায়োটিক মানে অজৈব, যেখানে প্রাণ নেই, আর বায়োটিক মানে যেখানে প্রাণ আছে। তো সেই বিষয়গুলো যখন বলছিলাম তার মধ্যে আবার তিনটে জায়গা পড়ে। ঠিক আছে, সেই তিনটে ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে তিনটে জায়গা পড়ে। একটা হচ্ছে তোমার বাড়িমণ্ডল, ঠিক আছে, একটা হচ্ছে বায়ুমণ্ডল, আর একটা হচ্ছে শিলামণ্ডল। শিলা কি জাপানির যে শিলামণ্ডল, সেই শিলামণ্ডল। ওকে, তো বেসিক্যালি আমাদের তিনটে জিনিস জানতে হবে, জল জানতে হবে, বায়ু জানতে হবে, আর কি শিলা জানতে হবে। তো আমরা প্রথম যে চ্যাপ্টারটা বা প্রথম ক্লাস আমাদের, সেই ক্লাসের মধ্যে আমরা কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি যে বাড়িমণ্ডলটা কি জিনিস এবং অ্যাবায়োটিক আর বায়োটিকের ব্যাপারটা। ঠিক আছে, সুতরাং সেই ক্লাসটা না দেখলে এই প্লেলিস্টের প্রথম ক্লাসটা অবশ্যই দেখবে, পরপর সব ক্লাস পাবে। তো আমাদের প্রথমে বাড়িমণ্ডল আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব, বায়ুমণ্ডল আলোচনা করেছি, এবার আমরা আলোচনা করব হচ্ছে বাড়িমণ্ডল আজকের ক্লাসে। রাইট, তাহলে বুঝতে পারলে যে কোথা থেকে ক্লাসটা হচ্ছে, তুমি কোন ক্লাসে রয়েছো। রাইট, এবার দেখো আমরা আলোচনা করব বাড়িমণ্ডল। বাড়ি মানে কি? আমরা জানি বাড়ি মানে হচ্ছে জল, তাই না? বাড়িমণ্ডল মানে জল। সেই জল আমরা এটাও কিন্তু অনেকে শুনেছি যে আমাদের এই যে পৃথিবী নামক এটা গ্রহ, এই গ্রহটাকে আমরা অনেকে জল গ্রহ বলি, বা অনেকে আবার বলি নীল গ্রহ। তো নীল গ্রহ, এত কালার থাকতে নীল গ্রহ কেন বলি? মাথায় রাখতে হবে আমাদের এই যে পৃথিবী, সেই পৃথিবীর 71% হচ্ছে জল দ্বারা আবৃষ্ট এবং মাত্র 29% হচ্ছে আমাদের স্থল। যদি আমরা পরিবেশের সংজ্ঞা বলি যে পরিবেশ কাকে বলবো, আমরা সেখানে বলি পৃথিবী পৃষ্ঠের যেখানে যেখানে জীবের অস্তিত্ব পাওয়া যায় আমরা সেটাকেই পরিবেশ বলতে পারি। এক কথায়, আমার কথায় কনসেন্ট্রেট করো, হ্যাঁ আমি তোমাকেই বলছি, আমরা পরিবেশ তাকে বলবো যেখানে আমরা জীবের অস্তিত্ব লক্ষ্য করতে পারি। রাইট, তাহলে আমরা যদি মানে বায়ুতে যাই, ঠিক আছে, সেখানে 10,000 কিলোমিটার মহাকাশ পর্যন্ত আমরা জীবের অস্তিত্ব লক্ষ্য করতে পারি এবং সেখানে যে বিভিন্ন তারতম্য অনুসারে বায়ুর শ্রেণী বিভাগ করা হয়েছে। রাইট, আশা করি বুঝতে পেরেছো। ঠিক যদি আমরা জলের ক্ষেত্রে আসি, আমরা যেখানে যেখানে জলের মধ্যেও আমরা প্রাণের অস্তিত্ব লক্ষ্য করতে পারি, সেটাও আমাদের এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। আর শিলা যদি মাটি থেকে, ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার পর্যন্ত নিচে যাই, আমরা কিন্তু সেখানেও প্রাণের অস্তিত্ব লক্ষ্য করতে পারবো। সুতরাং ওটাও কিন্তু আমাদের পরিবেশের মধ্যে পড়ছে। তো আজকে সেকেন্ড যে টপিক বাড়িমণ্ডল বা জলমণ্ডল, সেটা নিয়ে আলোচনা করছি। যে কথা আমি বলছিলাম যে পৃথিবীর 71% হচ্ছে জল এবং 29% হচ্ছে স্থল। এই প্রবল যে জল পৃথিবীর মধ্যে গ্যালন গ্যালন জল রয়েছে, সেই জলগুলো থাকার জন্য আমরা যদি বাড়িতে যে কোনো জল যদি রাখি, আমরা হয় বোতলে রাখি, নাই কোনো পাত্রে রাখি, তাই তো সেই জলগুলোকে ধরে রাখতে হতো। তো এই পৃথিবী জলগুলোকে ধরে যে রেখেছে, প্রবল জলগুলোকে, এটা হচ্ছে সমুদ্র বা মহাসমুদ্রে এই জলগুলো অবস্থান করছে। রাইট, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এই জলগুলো নিজস্ব একটা গতি আছে, প্রাকৃতিক নিয়মে তাদের একটা নাচন কোদন আছে নিজস্ব, তারা তাদের মতো করে তারা হেসে খেলে তারা চলে। সেই জলের যে চলন, সেই চলনটাকে আমরা যদি জানতে পারি, তাহলে আমাদের বাড়িমণ্ডল সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এই যে পৃথিবীকে আমরা নীল গ্রহ কেন বলছি, কারণ এই পৃথিবীর টোটাল 71% হচ্ছে জল, 71% জল এবং 29% হচ্ছে স্থল। ঠিক আছে,
আমরা যদি লক্ষ্য করি দেখবে এই জলটা 71% জল পৃথিবীর সারা জায়গায় সৃষ্টিকর্তা সমস্ত জায়গায় নদী নালার মাধ্যমে প্রসারিত করে দিয়েছে এবং দিয়ে সেই সমস্ত জায়গার পৃথিবীর প্রত্যেকটা পার্টের যে জীবন ব্যবস্থা সেটাকে খুব সহজতর করে দিয়েছে তার সৃষ্টির জন্য। আর সেই জন্যই আমরা যদি আমাদের শরীরকে কেন্দ্র দেখি একটু, এই যা আছে শরীরে আমরা যদি একটু লক্ষ্য করি ভালো করে দেখবে আমাদের যে হার্ট এখান থেকে পাম্প হচ্ছে, পাম্প হওয়ার পরে সেই সমস্ত রক্তগুলোকে শিরা উপশিরা মহাধমনী ধমনী মহাধমনীর মাধ্যমে ঠিক আছে সারা শরীরে একদম আঙুলের মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সমস্ত জায়গায় পৌঁছে দিচ্ছে। যদি কোনো শিরা সাপোজ মনে করো এই হাতের শিরাটা এখান থেকে বন্ধ হয়ে গেল বা কোনো কারণবশত শিরাটা বন্ধ হয়ে গেল, অনেকের হয় না, তো সেক্ষেত্রে এই হাতটা দেখবে সরু মতো হয়ে যায়, তাই না? কেন হয়? তাহলে ওখান থেকে রক্ত প্রবাহ বন্ধ হয়েছে বলে এই যে হাতের যে স্বাভাবিক কার্যকলাপ সেটা হ্রাস পেয়ে যায়, রাইট? ঠিক সেরকম ভাবে আমাদের শরীরে যেমন সমস্ত জায়গায় নদ নদীর মতো করে শিরা উপশিরা গুলো সমস্ত জলগুলোকে রক্তকে প্রসারিত করে রেখেছে, ঠিক সেরকম পৃথিবীতে এই সমুদ্র মহাসমুদ্র ঠিক আছে এবং নদী নালা খাল বিল পুকুর এইগুলোর মাধ্যমে জল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং সমস্ত জায়গার জীবনযাত্রাকে মানে সুষ্ঠু করে রেখে দিয়েছে সৃষ্টিকর্তা। সেই জন্য আমরা যদি একটু অন্তর্দৃষ্টি দিয়ে তাকাই দেখবে যা আছে এই মহাবিশ্বে, যা আছে এই মহাব্রহ্মাণ্ডে, তাই কিন্তু আছে এই মানব শরীরে। ভালো করে লক্ষ্য করবে। এর আগের ক্লাসে কি পড়িয়েছিলাম? বায়ুমণ্ডল। আমরা যদি আমাদের লাংয়ের কথা চিন্তা করি, ফুসফুসের কথা চিন্তা করি, নিঃশ্বাস নিচ্ছি, বায়ুমণ্ডলের কাজ কিন্তু এর ভিতরেও হচ্ছে। এই যে বায়ুমণ্ডল জল, আমাদের শরীরেও কিন্তু আমরা 60% বলতে পারি জল, ঠিক আছে? এবং এই জলের পরিমাণ কিন্তু আমাদের শরীরেও বজায় রাখাটা দরকার। সেই জন্য আর যদি বলি শিলামণ্ডল, আমাদের শরীরের মধ্যেও কিন্তু শিলামণ্ডল রয়েছে, বিভিন্ন ধরনের পাথরও কিন্তু আমাদের শরীরের মধ্যে বর্তমান, রাইট? এবং মাথায় রাখবে যে লোহা বা মাটি, আমরা মাটি থেকে তৈরি, সেই সমস্ত গুণগত কথা এক কথায় যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই কিন্তু আছে এই মানব শরীরে। তো চলো, অনেকটা কিন্তু আমরা স্পিরিচুয়াল দিকে চলে গেলাম, এবার কিন্তু আমরা মেইন টপিকে কনসেন্ট্রেট করে টপিকটা শেষ করব, রাইট? চলো, তাহলে এই বায়ুমণ্ডল যে কথা বলছিলাম, টোটাল যদি এই জলের যে ভাগ সেটা হচ্ছে 71 এবং 29 স্থল। এই 71% জলকে আমরা যদি টোটাল 100% ধরি, সেই 100% টোটাল মনে করো টোটাল জলকে আমি 100% ধরছি, সেই জলের 97% যে জল, এই জলটা বিভিন্ন সমুদ্র মহাসমুদ্র ঠিক আছে এইভাবে লবণাক্ত জল বা লবণাক্ত জল বা পানের অযোগ্য জল হিসাবে সারা পৃথিবীতে বিরাজমান। এবং তার থেকে টোটাল যে 3% মাত্র জল রয়েছে, এই জলটা হচ্ছে স্বাদু জল, ঠিক আছে? স্বাদু জল বা মিষ্টি জল, ঠিক আছে? মিষ্টি জল। এবার মিষ্টি জল হলেই কিন্তু পান করা যায় না, ঠিক সেই 3% এর মধ্যে আবার 2.5 এই খুবই অল্প মাত্রার এই জলের পরিমাণ, যেটাকে আমরা পান করতে পারি, যেটা বিভিন্ন টিউব কলের থেকে ওঠে, ভৌম জল হিসেবে ওঠে, আকাশের জল হিসেবে নামে। এই যে মিষ্টি জল বা সাধু জল, এটা কিন্তু পানের যোগ্য জল। সুতরাং জল অনেক থাকতে পারে, কিন্তু আমাদের খাওয়ার জল কতটা রয়েছে সেটা মাথায় রাখতে হবে এবং জল অপচয়টা বন্ধ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এইবার এই যে বিশাল পরিমাণ জল, পৃথিবীর 3 ভাগ জল সমস্ত নদী নালার মধ্যে মহাসমুদ্রের মধ্যে রয়েছে, এই জলগুলো বিভিন্ন ভাবে চলে, তাদের চলার একটা নিজস্ব স্টাইল আছে। সেই স্টাইলকে আমরা বলি সমুদ্র স্রোত। কি বলি? সমুদ্র স্রোত বলি, রাইট? তো আমাদেরকে মাথায় রাখতে হবে সমুদ্র স্রোত কি জিনিস, এবং এই সমুদ্র স্রোত জানার সঙ্গে সঙ্গে আমাকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ কি জিনিস। ওকে, এখন মনে করো জল নাচছে, ঠিক আছে? এবার নাচের মধ্যে বিভিন্ন স্টেপ থাকে। আমি যদি ঠিক এইভাবে এইভাবে লাফাই, নিজের জায়গাটাকে চেঞ্জ করছি না, আমি এক জায়গায় দাঁড়িয়ে আমি ঠিক এইভাবে লাফাচ্ছি, রাইট? তো এই যে এক জায়গায় দাঁড়িয়ে ওঠানামা করছে, এই ওঠানামাটাকে আমরা বলবো সমুদ্র তরঙ্গ। কি বলবো? সমুদ্র তরঙ্গ। আমরা গানের মধ্যে শুনেছি না, জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি, ঠিক আছে? ঠিক সেরকম এই এক জায়গায় দাঁড়িয়ে যদি ওঠানামা করে, সেটাকে আমরা বলবো তরঙ্গ। আর কি, সমুদ্র যদি এইভাবে, আমি এখান থেকে যদি এইভাবে জল যাচ্ছে, ঠিক আছে? সাপোজ এইভাবে জল যাচ্ছে, তো এখান থেকে যদি আমি যাই, ঠিক আছে, দেখবে এই এক জায়গায় দাঁড়িয়ে উঠছে এবং নামছে, সেটাই হচ্ছে তরঙ্গ।
আর এই যে এখান থেকে এইভাবে 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 যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এই যদি ডিস্টেন্স এ হয় তো এখান থেকে এগিয়ে সে বি তে পৌঁছাচ্ছে, তো এই যে যাচ্ছে এই যাওয়াটাকে আমরা বলি সমুদ্র স্রোত। ঠিক আছে, তাহলে সমুদ্র তরঙ্গ কি জিনিস আর সমুদ্র স্রোত কি জিনিস আশা করি তোমার জীবনে আর তুমি ভুলবে না, রাইট? তো জল যদি ফুলে ফেপে ওঠে আবার সেই জায়গায় নামে, আবার ফুলছে আবার নামছে, সমুদ্র তরঙ্গ। আর এইভাবে ফুলতে 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 সে এগিয়ে চলছে, সেটাই হচ্ছে সমুদ্র স্রোত। আশা করি বুঝতে পেরেছো। এই সমুদ্র স্রোত যদি আমরা সংজ্ঞা আকারে বলতে চাই, আমাদের নির্দিষ্ট কয়েকটা কিওয়ার্ড আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই কিওয়ার্ড গুলো কি আমরা দেখে নেব। সমুদ্র স্রোত কি বলা হচ্ছে, এখানটায় লক্ষ্য করো, এই আমার মনে করো সমুদ্র আছে, ঠিক আছে, এই হচ্ছে আমার এখানে সমুদ্র আছে, বিশাল একটা জল, মানে টোটালটা আমি বললাম। সমুদ্র পৃষ্ঠের প্রবল জলরাশি, বিশাল গ্যালন গ্যালন জল আছে, সেই প্রবল জলরাশি প্রাকৃতিক কারণে, এটা কিন্তু কোনো মানুষ সৃষ্টি করছে না, আর মানুষের বাবার ক্ষমতা নেই এইভাবে তৈরি করা, ঠিক আছে, প্রাকৃতিক কারণেই হচ্ছে। তো প্রাকৃতিক কারণে সমান্তরাল ভাবে যে জলটা যাবে সেটা সমান্তরাল আমরা কাকে বলি, এই 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 দুটোকে সমান্তরাল, যেরকম রেলের পার্টি বলি, ঠিক আছে, সমান্তরাল, দুটোই সমান্তরাল ভাবে যাচ্ছে। তো এখানে সমান্তরাল ভাবে যেতে হবে, সমান্তরাল ভাবে যেতে হবে। তো সমান্তরাল ভাবে এক স্থান থেকে অন্য স্থানের দিকে নির্দিষ্ট পথে এই যে যাচ্ছে, এ আবার ওখান থেকে ফিরে আসবে না, এ যাবে, ঠিক আছে, যেদিকেই যাবে, ঠিক আছে, নির্দিষ্ট পথে সারা বছর ধরে নিয়মিত প্রবাহকে সমুদ্র স্রোত বলে। তাহলে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, কি সমুদ্র পৃষ্ঠের মানে উপরিভাগের জল, এই যে সমুদ্র আছে এর উপরিভাগের জলগুলো, ঠিক আছে, আমি যদি বলি সেক্ষেত্রে প্রবল জলরাশির প্রাকৃতিক কারণে সমান্তরাল ভাবে এক স্থান থেকে অন্য স্থানে যে নির্দিষ্ট পথে ওকে সারা বছর ধরে নিয়মিতভাবে যে প্রবাহিত করছে বা প্রবাহিত হচ্ছে তাকে আমরা সমুদ্র স্রোত বলি। তাহলে আশা করি সংজ্ঞাগত দিক থেকে, কনসেপ্টগত দিক থেকে তোমার ক্লিয়ার যে এই সমুদ্র স্রোত কি জিনিস। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে ডিয়ার, একটা লাইক অবশ্যই তোমার এই প্রিয় চ্যানেল দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের জন্য একটা লাইক করে দাও, আর অবশ্যই একটা শেয়ার করে দেবে। এবার আমরা জানবো এই সমুদ্র স্রোত ঠিক কত ধরনের হয়। ওকে, মাথায় রাখতে হবে এই সমুদ্র স্রোত বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে উষ্ণ স্রোত, একটা হচ্ছে শীতল স্রোত। কি বললাম, একটা গরম মানে হট এবং একটা হচ্ছে কোল্ড মানে ঠান্ডা, ঠিক আছে। তাহলে একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। এবার লক্ষ্য করো উষ্ণ স্রোত আমরা কাকে বলবো, রাইট? এবার ভালো করে তোমরা ঠিক এই জায়গাটায় লক্ষ্য করো। মনে করো এই হচ্ছে আমার সমুদ্র, ঠিক আছে, এই হচ্ছে আমার সমুদ্র। আশা করি বুঝতে পারছো, এই হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের ডাস্টারটা আমি একটু নিই। এখান থেকে সাপোজ আমি আগের দিনের ক্লাসে তোমাদেরকে বোঝাচ্ছিলাম, যদি আমাদের এই পৃথিবী হয়, যদি আমাদের পৃথিবী হয়, নিরক্ষরেখা বা ইকুয়েটর ঠিক এইভাবে গেছে। উপরের দিকে কি হয়েছে, উপরের দিকে আমরা যদি এইভাবে টানি, উপরের দিকে হচ্ছে উত্তর, তাই তো, উত্তর হচ্ছে উপরে। নিচের দিকে তাহলে কি দক্ষিণ, ডান দিকে কি পূর্ব, ঠিক আছে, পূর্ব, এবং বাম দিকে কি পশ্চিম, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারছো কোন দিকে কি। তো এই যে হচ্ছে নিরক্ষরেখা বা ইকুয়েটর, এ দুই ভাগে ভাগ করেছে। এবার দেখো এই নিরক্ষরেখার এই যে আমি 23 ডিগ্রি যদি এখান থেকে টানি, কর্কটক্রান্তি রেখা গিয়েছে, ঠিক এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা আমরা কি বলেছিলাম যে সূর্য লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে, ডিরেক্ট কিরণ মানে সূর্যরশ্মি পড়ে, যার ফলে ওখানকার লোকজনও কালো হয় এবং ওখানটায় গরম একটা তাপ থাকে। তাহলে ওই জায়গায় যদি তাপ থাকে, ওখানে যে জলগুলো আছে সেই জলের উপরে তো সূর্য বাড়ি গিয়ে বসে নেই, ওখানেও পড়ছে সূর্য। তাহলে সূর্য যদি ওই জলের উপরেও পড়ে, নদী নালা সমুদ্রের উপরে পড়ে, তাহলে সেই জায়গার উপরের জলগুলো কি গরম হবে। আর আমরা জানি কি গরম যখন একটা কোনো কিছু হয় সেটা বাষ্প হয়ে যায়, বাষ্প হলে কি উপরের দিকে উড়ে যায়। ঠিক সেরকম ভাবে এই সমস্ত অঞ্চলে যখন নিরক্ষরেখার থেকে এই যে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, সূর্য যখন লম্বভাবে কিরণ দিচ্ছে এই সমস্ত জায়গায়, তখন এই জলগুলো গরম হয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। অপেক্ষাকৃত এর নিচের যে জল আছে, এই যে নিচের দিককার জল যেগুলো রয়েছে, ঠিক আছে, এই নিচের দিককার জলের থেকে উপরের জলের গরম বেশি হচ্ছে, তাই তো। আমরা যখন
যারা গ্রামে বাড়ি তারা বুঝতে পারবে যে আমরা যখন বিভিন্নভাবে পুকুরে গরমের দিনে যখন আমরা স্নান করতে যেতাম তখন দেখবে পুকুরে নামলে একেবারে ছ্যাঁচা লাগছে, কিন্তু তারপরে যখন একটু গভীর যেখানে জল সেখানে যখন যাবে নিচের দিকে দেখবে একদম খুব ঠান্ডা। তখন আমরা কি করতাম, নিচের থেকে এইভাবে জল তুলে তুলে নিচের জলগুলো উপরে তুলে আমরা একটু উপরের জলগুলো ঠান্ডা করে আরাম পাওয়ার চেষ্টা করতাম না? ঠিক সেরকম নিচের জল ঠান্ডা থাকে, উপরের জল গরম থাকে। তো উপরের জল যখন গরম হয়ে যায় ঠিক তখন কি হয়, ওই গরম জল ঠান্ডা জলের দিকে যায়। ঠিক আছে, ওই গরম জল থাকতে পারে না, একটু ঠান্ডার খোঁজে ঠান্ডার দিকে যায়। ঠিক তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এই নিরক্ষরেখা থেকে যে জলগুলো এখান থেকে রয়েছে, ঠিক আছে, সেই জলগুলো মেরু অঞ্চলের দিকে যায়। কোন অঞ্চলের দিকে যায়? মেরু। আমি সরে যাচ্ছি, তারপর দেখতে পাবে। এই যে মেরু অঞ্চলের দিকে যায় কি? উষ্ণ জল। ঠিক আছে, উষ্ণ জল কি মেরু অঞ্চলের দিকে যায়। ঠিক আছে, এবং মেরু অঞ্চলের যে ঠান্ডা জল তারা তখন কি করে, ওই এই জায়গা থেকে যখন জল এখান এইদিকে যাচ্ছে তখন এই জায়গাটা ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি করছে। এই শূন্যতা তো কাউকে না কাউকে পূরণ করতে হবে। তখন এই মেরু অঞ্চলের ঠান্ডা জলগুলো ঠিক এই জায়গাতে চলে আসে। ঠিক আছে, এই জায়গাতে চলে আসে। তাহলে নিচে দিয়ে, এটা যদি নিচে হয় এটা হচ্ছে উপরে, তাহলে উপরে উষ্ণ জল মেরুর দিকে যাচ্ছে, গরম জল হালকা জল, ঠিক আছে, এই দিকে যাচ্ছে। বা আমরা বলতে পারি উষ্ণ জল উপরের দিক থেকে যাচ্ছে আর নিচে হচ্ছে কি শীতল জল যাচ্ছে। এবার দেখো উষ্ণ স্রোত কি, ক্রান্তীয় সমুদ্রে, ক্রান্তীয় মানে এই যে ক্রান্তীয় অঞ্চল, ঠিক আছে, এটা যদি পৃথিবী হয়, ক্রান্তীয় সমুদ্রের গরম ও হালকা জল, কি বললাম, গরম ও হালকা জল জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে, মানে পিঠ দিয়ে, মানে পৃষ্ঠ প্রবাহ রূপে, যদি সমুদ্র হয়, এখানে অনেক কিছু হয়ে গেলে বুঝতে পারবে না, আবার একটা ফাইনাল করে দেওয়ার চেষ্টা করছি। এই যদি তোমার পৃথিবী হয়, এই হচ্ছে মেরু অঞ্চল, ঠিক আছে, উপরিভাগ দিয়ে এই যে এখান থেকে যে জলগুলো রয়েছে পৃষ্ঠ প্রবাহ দিয়ে কি করছে, কোন দিকে আসছে, মেরু অঞ্চলের দিকে আসছে, মেরু অঞ্চলের দিকে আসছে। ঠিক আছে, তাকে আমরা উষ্ণ স্রোত বলি। এই উষ্ণ স্রোত বেসিক্যালি কত দূরে হয়, এই মনে করো সমুদ্র, এই এখান থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে 200 মিটার পর্যন্ত, ঠিক আছে, 200 মিটার পর্যন্ত, এই 100 থেকে 200 মিটার পর্যন্ত এই উষ্ণ স্রোত দেখা যায়। আর কি হয়, তারপরে হচ্ছে শীতল স্রোত। শীতল স্রোত মাথায় রাখবে, যখন এই জায়গার জল এখানে চলে যাচ্ছে, এই জায়গায় শূন্যতা সৃষ্টি করছে, ঠিক তখন মেরু অঞ্চলের যে শীতল জল তো অলরেডি রয়েছে, তো সেই শীতল জল আবার এই জায়গাতে আসছে। ঠিক আছে, শীতল স্রোত দেখো মেরু সমুদ্রের, এই যে মেরু সমুদ্রের ঠান্ডা ও ভারী জল, এখানকার ঠান্ডা জল এবং ভারী, ঠান্ডা থাকলে ভারী হয়ে যাবে, সেই ঠান্ডা ভারী জলরাশি অন্তঃপ্রবাহ মানে তলা দিয়ে যাচ্ছে, তাই তো, তলা দিয়ে যাচ্ছে, সুতরাং কি আমরা বলতে পারি অন্তঃপ্রবাহ রূপে উষ্ণমণ্ডলের দিকে, এই যে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হলে তাকে আমরা শীতল স্রোত বলছি। এইবার মাথায় রাখতে হবে আমাদের এই উষ্ণ জলটা কোন থেকে কত দূর যাচ্ছে আর শীতল জলটা কি। ঠিক আছে, এই যদি আমাদের টোটাল সমুদ্র হয়, এখান থেকে মাথায় রাখবে এই 100 থেকে 200 পর্যন্ত, 200 মিটার পর্যন্ত, এই যে এটা হচ্ছে উষ্ণ, এটা কি উষ্ণ, আর এই 200 থেকে 1000 মিটার পর্যন্ত এই যে স্তরটা, এই স্তরে কি জল প্রবাহিত হচ্ছে, শীতল। ঠিক আছে, শীতল জল প্রবাহিত হচ্ছে। তাহলে উষ্ণ জল কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে, শীতল জল কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে, বুঝতে পেরেছো আশা করি। এইবার লক্ষ্য করো, আমাদের জানতে হবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো কি কি কারণে সমুদ্র স্রোতগুলো সৃষ্টি হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো, অনেকটা কভার করিয়ে ফেলেছি। ঠিক আছে, তোমার কভার হয়ে গেছে, এবার শুধু কারণগুলো একটু জানো। কারণগুলো কি, সমুদ্রের স্রোত সৃষ্টির কারণ পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতিটা কেমন, এই যে আমাদের পৃথিবী, ঠিক আছে, পৃথিবী ঘুরছে, তাই তো, ঘুরছে, ঘোরার ফলে এটা হচ্ছে ইকুয়েটর, আমি বলেছিলাম ইকুয়েটর বা নিরক্ষরেখা। তো পৃথিবী যদি এইভাবে ঘোরে, ঠিক আছে, তুমি একটা বাটিতে জল নেবে, ফুল বাটি জল নেবে, নিয়ে ঠিক এইভাবে ঘোরাবে, যেভাবে দেখবে ঘোরাবে তার অপোজিট সাইড থেকে রিয়াকশন করে জলগুলো সেদিকে যেতে যাবে, তাই না? তো ঠিক এইভাবে যে ঘুরছে, সেই কারণে একটা পৃথিবীর যে ভিতরে যে জলগুলো রয়েছে সেই জলগুলো একটা ছিটকে যেতে যাচ্ছে চারিদিকে, তাই না? তার ফলে কি হচ্ছে, এখানে মাথায় রাখবে, এখানটায় প্রত্যেকে মাথায় রাখবে, এখানে একটা বল তৈরি হচ্ছে, ঠিক আছে, যার ফলে এই আবর্তন গতির ফলে কিন্তু এই স্রোত সৃষ্টি হচ্ছে। ওকে, তো সেই স্রোতগুলো একটা বেগ তৈরি হচ্ছে জলের, সেই জল বিভিন্ন যেখানে ঢালু পাচ্ছে সেই জায়গা দিয়ে চলে যাচ্ছে,
আবর্তন গতির ফলে একটা স্রোত তৈরি হচ্ছে। বায়ু প্রবাহ, এটা ভাইটাল জিনিস, বায়ু প্রবাহ। আমি আবারও বলছি, তুমি বাড়িতে যাদের টেবিল ফ্যান আছে, টেবিল ফ্যানটা চালাবে খুব জোরে, হাই স্পিডের টেবিল ফ্যান চালাবে, চালিয়ে দেখবে একটা থালা নেবে, কানা কম যে থালা, সেই থালা নেবে, সেই থালাতে একদম কানায় কানায় পূর্ণ করে জল দিয়ে ফ্যানের সামনে ধরবে, দেখবে বায়ু ওই যখন ওই ফ্যানের থালার জলের উপরে পড়বে না, তখন দেখবে জলটাকে ঠেলে নিয়ে ওইদিকে থালার বাইরে ছিটকে ছিটকে চলে যাবে। ঠিক আছে, তাহলে বায়ু প্রবাহের ফলে জলের একটা স্রোত তৈরি হচ্ছে ছোট আকৃতির মধ্যে। ঠিক পৃথিবীর ক্ষেত্রে যখন প্রবল বায়ু প্রবল জলের উপরে মারছে, তখন কিন্তু একটা বিশাল স্রোত তৈরি হচ্ছে। মাথায় রাখতে হবে, বায়ু প্রবাহের টোটাল যে বায়ু প্রবাহের মোট শক্তি, বায়ু প্রবাহের যে মোট শক্তি, তার 2 থেকে 4% কাজ করে কি, বায়ু প্রবাহ যদি হয়, ঠিক আছে, তার 2 থেকে 4% শক্তি, মোট শক্তির 2 থেকে 4% স্রোত সৃষ্টি করে। আর এই 2 থেকে 4% স্রোত সৃষ্টি করে এটা কেমন করে, মনে করো যদি 50 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুটা যে স্রোত সৃষ্টি করবে সেটা হচ্ছে ঘন্টায় 1 থেকে 2 কিলোমিটার, মানে এটা হচ্ছে স্রোত। এই 50 কিলোমিটার বায়ুর স্রোত যদি নদীর উপর দিয়ে যায়, কোনো একটা অঞ্চলের উপর দিয়ে যায়, সেই অঞ্চলে যদি জল থাকে, সেই জলের যে স্রোত তৈরি করবে সেটা 1 থেকে 2 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে বায়ু প্রবাহের কারণেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে, আমরা বুঝে গেলাম। পরবর্তী পয়েন্ট, সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য, যেটা এই উষ্ণ স্রোত আর শীতল স্রোত বোঝানোর সময় বুঝিয়ে দিয়েছি। উষ্ণতার কারণে উপরের জল হালকা হয়ে যাচ্ছে, সে মেরুর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, আর শীতল জল, মেরুর দিকে শীতল জল ভারী জল, সে তলা দিয়ে সে কোথায় আসছে, উষ্ণতার দিকে আসছে। তাহলে এইভাবে ট্রান্সফার হচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝে গেছো। তাহলে উষ্ণতার পার্থক্য হয়ে গেল। লবণের ঘনত্ব, আমি এটাও এক্সপেরিমেন্ট করে দেখো বাড়ি। 2টো পাত্র নেবে, ঠিক আছে, 2টো পাত্রে একটা নীল জল থাকবে, একটা লাল জল থাকবে। ওই নীল জলের মধ্যে লবণটা বেশি করে ঘুরবে, আর লাল জলে কোনো লবণই দেবে না। দিয়ে ওই দুটাকে যদি তুমি পাইপ দিয়ে এইভাবে কানেক্ট করে দাও, দেখবে যে ভারী যে জলটা, লবণওয়ালা জলটা, সে ওই কম জলের দিকে যাবে, আর কম জলটা লবণওয়ালা জলের দিকে যাবে। জলের কালার রয়েছে, যখন তুমি পরিষ্কার জলটা বুঝতে পারবে কোনটা কোন দিকে যাচ্ছে। তো ঠিক সেরকম ভাবে সমুদ্রের যে স্থানে লবণ বেশি থাকে, সেই স্থানের জলগুলো লবণ কমওয়ালা জায়গায় যেতে চায়, আর যেখানে লবণ কম থাকে সেই স্থানের জলগুলো অটোমেটিক্যালি যেখানে আগে চলে এসেছে, ওখানে ফাঁকা রয়েছে, ওখানে চলে যাচ্ছে। ঠিক উষ্ণ আর শীতলের মতো করে। আশা করি বুঝতে পেরেছো। আর কি, বরফের গলন। হিমালয় বা বিভিন্ন বড় বড় জায়গায় যে সমস্ত বরফগুলো দিয়ে পাহাড় জমে রয়েছে, সেই বরফ যদি গরম টেম্পারেচার বেড়ে যায়, তার ফলে ওই বরফ যদি চাং হয়ে আছে, ওই বরফ যখন গলে যাচ্ছে, অটোমেটিক্যালি সেটা জল হয়ে থাকছে, ধরতে পারছে না, যেখানে নিচে পাচ্ছে সেখানে চলে যাচ্ছে। তো তার ফলে কি হচ্ছে, বরফের গলনের প্রভাবে জলের যে মাত্রা বেড়ে যাচ্ছে, জলের ফোর্স তৈরি হচ্ছে, অটোমেটিক্যালি সেই কারণে সমুদ্রের স্রোত সৃষ্টি হচ্ছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, আমি জানি না আমি তোমাকে কেমন বোঝাতে পারলাম বা কেমন লাগলো তোমার ক্লাসটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টোটাল বায়ুমণ্ডল। এই শর্ট টাইমের মধ্যে বায়ুমণ্ডল যদি তুমি বুঝে থাকো, আর যদি পড়ানো ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। টেটের যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের প্রতিটা টপিকে কিন্তু তোমরা ক্লাস পাবে। আর ক্লাসটা সর্বোপরি কেমন লেগেছে একটু কমেন্ট করে তোমরা আমাকে জানিও। ওকে, তো চলো আজকের ক্লাস এতটুকুই। পরের ক্লাসে আমরা শিলামণ্ডল সম্পর্কে আলোচনা করব। সেটা জানতে চাইলে দেখো সাবস্ক্রাইব করা আছে কিনা, চেক করে নাও। যদি না থাকে সাবস্ক্রাইব করে রাখো, অল নোটিফিকেশনটা অন করে রাখো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।